শুভ অপরাহ্ন প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমি মোস্তফা নাসিরুল আজম তোমাদের স্বাগত জানাচ্ছি আজকের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ের দ্বিতীয় ক্লাসে। ইতিমধ্যেই তোমাদের সঙ্গে আমার পরিচয় হয়েছে। তারপরে তোমরা এই তোমাদের সামনে যে স্ক্রিন আছে সেই স্ক্রিনে স্ক্রলিংয়ে দেখতে পাচ্ছ আমার নাম এবং আমার পরিচয়। তো যাই হোক, আজকে আমরা করব যে ক্লাসটা করবো সেটা হচ্ছে যে গতদিন আমরা প্রথম ক্লাস করেছিলাম চতুর্থ অধ্যায়ের নিউটনের বলবিদ্যার। আজকে আমরা করব দ্বিতীয় ক্লাস। তো গতদিন আমরা এইরকম একটা সমস্যা সর্বশেষে সমাধান করেছিলাম, যে আমরা দেখেছিলাম যে একটা বস্তুকে একজন ব্যক্তি বল প্রয়োগ করে টেনে নিয়ে যাচ্ছে। আমরা এটা মসৃণ তল হিসেবে বিবেচনা করেছিলাম, অর্থাৎ সেখানে কোনো ঘর্ষণ বল ছিল না। তো সেক্ষেত্রে এখানে ত্বরণের মান কত হবে আমরা এটা নির্ণয় করেছিলাম। তো আজকে একটু ভিন্নভাবে আমরা দেখি আরো, যে চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা তোমাদের স্ক্রিনে, যে এখানে দেখো এখানে একটা 10 কেজি ভরের একটা বস্তু আছে, যে বস্তুটাকে দুটি বল দ্বারা টেনে নিয়ে যাওয়া হচ্ছে। দুটি বলই কিন্তু একটা উলম্ব তলে অবস্থান করছে এবং অনুভূমিক তলের সঙ্গে বল দুটির ডিরেকশন যথাক্রমে 30 ডিগ্রি কোণে এবং 60 ডিগ্রি কোণে। এক্ষেত্রে ত্বরণের মান কত হবে? তো আমরা এর আগের উদাহরণে একটা মাত্র বল ছিল সেখানে, সুতরাং আমরা কি করেছিলাম, গতির অভিমুখে ওই বলটার উপাংশ বের করেছিলাম। এখানে যেহেতু দুইটি বল আছে, তাহলে দুইটি বলকে আমরা কি করব, দুইটি বলের ক্ষেত্রেই আমরা উপাংশ বের করব। আমি তোমাদের চিত্র আছে, তাছাড়া আমি আবার চিত্র আঁকছি কারণ আমাদের এটা প্রয়োজন হবে। টেন কেজি ভরের একটা বস্তু, F1 is equal to 20 নিউটন, F2 is equal to 50 নিউটন। কোণের পরিমাণ যথাক্রমে 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি। তো প্রিয় শিক্ষার্থীরা, বাস্তব অভিজ্ঞতা কি বলে যে আমরা এভাবে বল প্রয়োগ করলেও কিন্তু বস্তুটি কিন্তু ভূমি বরাবরই গতিশীল হবে। সুতরাং এই বস্তুর উপরে এক বা একাধিক বল প্রযুক্ত হলেও আমাদের সকল বলকেই বিবেচনা করতে হবে তার গতির অভিমুখে। সুতরাং এক্ষেত্রে আমরা কি করব, আমরা ওই দুটি বলের উপাংশ বের করে নেব। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে ভূমি বরাবর F1 বলের উপাংশ হচ্ছে F1 cos θ1 এবং একইভাবে ওই ভূমি বরাবর F2 বলের উপাংশ হচ্ছে F2 cos θ2। F1 cos θ1 এবং F2 cos θ2 এই দুটি উপাংশ উভয়ই কাজ করছে অনুভূমিক বরাবর। সুতরাং এদের লব্ধি, অর্থাৎ তল বরাবর এদের লব্ধি হচ্ছে এদের যোগফলের সমান। সুতরাং বস্তুটি যেদিকে গতিশীল হচ্ছে, অর্থাৎ বস্তুটির ত্বরণ যে দিক সৃষ্টি হবে, সেই দিকে মোট বলের লব্ধি হবে এই দুটি বলের, মানে এই দুটি উপাংশের সমষ্টি। সুতরাং এক্ষেত্রে আমাদের যে সূত্র আমরা জানি, তাহলে আমরা জানি সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু এম। তো সুতরাং আমরা এক্ষেত্রে সামেশন অফ এফ বলতে আমাদের F1 cos θ1 প্লাস F2 cos θ2 ইজ ইকুয়াল টু এম। এখানে কি কি দেয়া আছে? দেয়া আছে F1 is equal to 20 নিউটন, F2 is equal to 50 নিউটন, θ1 is equal to 30 ডিগ্রি, θ2 60 ডিগ্রি এবং আরো দেয়া আছে m is equal to 10 কেজি। আমরা এই মানগুলো এখানে বসিয়ে দিই, আমরা পাচ্ছি তাহলে সেক্ষেত্রে যে 20 cos 30 ডিগ্রি প্লাস 50 cos 60 ডিগ্রি is equal to 10a। সুতরাং আমরা এখান থেকে a is equal to আমরা লিখতে পারি, আমরা এই মানগুলো তোমরা বের করে নাও সবাই। টোয়েন্টি cos 30 প্লাস 50 cos 60, এটি হচ্ছে 42.32 এত নিউটন। তাহলে এখানে আসলো ডিভাইড বাই 10। তাহলে একে যদি আমরা 10 দিয়ে ভাগ করি 4.32
23 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটি হবে আমাদের উত্তর। তোমরা নিজেরাও ক্যালকুলেশন করবে আমার সঙ্গে সঙ্গে, কারণ আমার অনেক সময় ভুল হতে পারে, আমি ক্লাসের ভেতরে আছি, অনেক সময় আমার এটা ভুল হতে পারে ক্যালকুলেটরে মানে হিসাবটা করতে, কিন্তু তোমরা আমার সঙ্গে সঙ্গে একইভাবে করবে। নিয়মটা ঠিক আছে, ক্যালকুলেশন অনেক সময় আমরা ভুল হয়ে যেতেও পারে, তবে সেক্ষেত্রে তোমরা অবশ্যই সতর্ক থাকবে, নিজেদের মতো করে ক্যালকুলেশন করে নেবে। এবার আমরা একটু ভিন্ন পরিস্থিতিতে যাই। এবার দেখো একই বল প্রয়োগ করা হচ্ছে, কিন্তু এবার কিন্তু ভূমির সঙ্গে তাদের কোনো কোণ নেই, তারা দুটি বলই কিন্তু একটা অনুভূমিক তলে আছে, তবে বল দুটির মধ্যবর্তী একটি কোণ আছে। তাহলে এবার ওই 10 কেজি ভরের বস্তুর উপরই দুটি বল প্রয়োগ করা হয়েছে, একটি 30 নিউটন, একটা 20 নিউটন এবং আরেকটি 50 নিউটন, এবং বল দুটির মধ্যবর্তী কোণ 30 ডিগ্রি। ভূমির সঙ্গে তাদের কোণ 0, অর্থাৎ তারা উভয় যে তলে অবস্থান করছে দুটি কি একটি সমান্তরাল তলে। কিন্তু এক্ষেত্রে কিভাবে আমরা প্রয়োগ করব? এবার কিন্তু এই বস্তুটি কোন বরাবর যাবে? হ্যাঁ, ভূমি বরাবরই যাবে, কিন্তু কি যেহেতু বল দুটিও ওই ভূমির সমান্তরাল তলে, সুতরাং এটা যে লব্ধি তৈরি হবে, অর্থাৎ দুটি বলের যে লব্ধি, এক্ষেত্রে কিন্তু উপাংশ নেওয়ার প্রয়োজন নাই। অর্থাৎ আমরা সেই যে লব্ধি বের করে যে সূত্র জানি যে f = √f1² প্লাস f2² প্লাস 2f1 f2 cos আলফা, এইভাবে আমাদের লব্ধি বের করতে হবে। এবার কিন্তু বস্তুটি ওই লব্ধি বরাবর গতিশীল হবে, তলের উপর দিয়ে গতিশীল হবে, কিন্তু লব্ধি বরাবর গতিশীল হবে। আমি এই যে তোমাদের দেখাচ্ছি, আগে কিন্তু আমার দিকে খেয়াল করো, আগে কিন্তু বল দুটো ছিল এরকম ছিল, অর্থাৎ একটা বল আমার হাত দেখতে পাচ্ছ, একটা বল ভূমি থেকে 30 ডিগ্রি আর একটা 60 ডিগ্রি, কিন্তু এবার কিন্তু তা নয়। এবার কিন্তু উভয় বল আছে একই তলের উপরে দুটি বল, অর্থাৎ এবার কিন্তু তাহলে এই উভয় বলই কি একই তলে অবস্থান করছে। সুতরাং এবার কিন্তু এই বস্তুটি ভূমি বরাবর গতিশীল হলেও এই দুটি বলের যে লব্ধি তৈরি হবে সেই লব্ধি বরাবর গতিশীল হবে। সুতরাং এবার আমরা তাহলে চিত্র অনুসারে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বল দুটি একই তলের উপর অবস্থান করছে এবং তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 30 ডিগ্রি, f1 20 নিউটন, f2 50 নিউটন। তো সুতরাং এবার তাহলে আমাদের ত্বরণ কত হবে বস্তুটির? এবার আমরা একই রকম ভাবে সামেশন বা লব্ধি, এটা আসলে সামেশন বলতে আমরা লব্ধি বোঝাই, ঠিক আছে? যেহেতু বল একটা ভেক্টর রাশি, তার সামেশন মানে তার লব্ধি বোঝাতে হবে, তার যোগফল, কিন্তু ভেক্টরের ক্ষেত্রে তো যোগফল মানে লব্ধি। তো এবার আমরা তাহলে যেটা বের করবো যে √f1² প্লাস f2² প্লাস 2f1 f2 cos আলফা = m। আমরা এখান থেকে a = √20² প্লাস 50² প্লাস 2 × 20 50 × cos 30 ডিগ্রি ডিভাইড বাই 10। এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এবার কত হচ্ছে? যদি সম্ভব উপরে আসছে 62.76 নিউটন ডিভাইড বাই 10। তোমরা বুঝতে পারছো এটা হবে 6.276 এত মিটার পার সেকেন্ড স্কয়ার। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ যে এর আগের বারও কিন্তু বল দুটির মধ্যে ছিল 30 ডিগ্রি কোণের পার্থক্যই ছিল, কিন্তু তাদের অবস্থান ছিল ভিন্ন রকম। কিন্তু এবার একই পরিমাণ বল তাদের মধ্যে 30 ডিগ্রি কোণেই কাজ করছে, কিন্তু এবার ত্বরণের পরিমাণ কিন্তু চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ ত্বরণ বেড়ে গেছে। তো আমাদের অঙ্কের বর্ণনা কি আছে সে অনুসারে কিন্তু আমাদের এই সূত্রটা প্রয়োগ করতে হবে, এটা খেয়াল রাখবে তোমরা। আমরা আরো ভিন্নতর কিছু দেখব। তো
এরপরের ক্ষেত্রগুলোতে যাওয়ার জন্য আসলে আমাদেরকে ঘর্ষণ বলের উপস্থিতিটাকে বিবেচনা করতে হবে। তো ঘর্ষণ বল কি বা ঘর্ষণ কি এটা আমরা আগে জেনে নিই, তারপরে আমরা এর সঙ্গে ঘর্ষণ বল যুক্ত হলে কেমন হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো আমরা তোমাদের স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে বলা হচ্ছে দুটি বস্তু পরস্পরের সংস্পর্শে থেকে যদি একে অপরের উপর দিয়ে চলার চেষ্টা করে তাহলে বস্তুদ্বয়ের স্পর্শ তলে এই গতির বিরুদ্ধে একটি বাধার উৎপত্তি হয়, এই বাধাকে ঘর্ষণ বলে। মোট কথা কঠিন পদার্থের দুটি বস্তু তারা যদি একে অপরের উপরে চলার চেষ্টা করে তাহলে তাদের সংস্পর্শ তল বরাবর গতির বিপরীতে বা গতি কি বলে গতিকে বাধাদানকারী যে বল উৎপন্ন হয় তাকে আমরা ঘর্ষণ বলি। আর এই ক্ষেত্রে যে বল উৎপন্ন হয় এই ঘটনাকে ঘর্ষণ বলা হয়, বাধাটাকে ঘর্ষণ বলা হয়, আর এই ক্ষেত্রে যে বল উৎপন্ন হয় তাকে বলা হয় ঘর্ষণ বল। তো ঘর্ষণ বেশ কয়েক প্রকার আছে, কিন্তু আমরা এখানে মূলত স্থিত ঘর্ষণ এবং গতীয় ঘর্ষণ সম্পর্কে আলোচনা করব। আমাদের এই দুটি প্রয়োজন হবে। আর তল পদার্থের যে প্রবাহের ঘর্ষণ আসলে সেটা প্রবাহের ঘর্ষণ না বলে আমরা প্রবাহের জন্য সান্দ্রতা বল বলে থাকি বা সান্দ্রতা বলে থাকি, সেটা আমরা অন্য চ্যাপ্টারে আলোচনা করব। তো আমরা প্রথমে জেনে নিই স্থিত ঘর্ষণ কি। নাম থেকে তোমরা বুঝতে পারছো যে স্থির থাকার ফলে কোনো বস্তুর উপর যে ঘর্ষণ উৎপন্ন হয় তাকে স্থিত ঘর্ষণ বলে। প্রিয় শিক্ষার্থীরা, এরকম আমাদের অনেকের ধারণা আছে কিন্তু যে বস্তু গতিশীল হলেই শুধুমাত্র কি ঘর্ষণ বল পাওয়া যাবে, এমনটা কিন্তু নয়। একটা বস্তু স্থির থাকা অবস্থাতেও যদি আমরা তার উপর বল প্রয়োগ করি তাহলে সেখানেও ঘর্ষণ বল উৎপন্ন হবে। যেমন আমি এই যে তোমাদের সামনে যে বোর্ডটা আছে বোর্ডের উপর বল প্রয়োগ করছি, আমি কিন্তু বল প্রয়োগ করছি, তোমরা দেখতে পাচ্ছ আমি বল প্রয়োগ করছি, কিন্তু বোর্ডটা কিন্তু সরে যাচ্ছে না। এক্ষেত্রেও কিন্তু এই বোর্ডের উপরে স্থিত ঘর্ষণ বল তৈরি হচ্ছে। এই ঘর্ষণ বলটাকে আমরা বলছি স্থিত ঘর্ষণ। ঠিক আছে, তবে একটা নির্দিষ্ট মান পর্যন্ত তো এটা স্থির থাকবে, তাই নাকি? আমি যে বাইরে থেকে যে বলটা প্রয়োগ করছি তার একটা নির্দিষ্ট মান পর্যন্ত এই বোর্ডটা স্থির থাকবে। একটা নির্দিষ্ট বলের মানে বস্তুটা কি হবে গতিশীল হয়ে যাবে। তাহলে যে বলে গতিশীল হবে তার আগের যে বলের মান পর্যন্ত বস্তুটি স্থির থাকবে, অর্থাৎ সেটি এর পরের মানের জন্যই গতিশীল হয়ে যাবে। তাহলে আমরা ওই বলটাকে বলছি কি গতিশীল হবার উপক্রম হবে। তাহলে একটা স্থির বস্তু বাইরে থেকে যে বল প্রযুক্ত হলে সেটি গতিশীল হবার উপক্রম হয় তাকে আমরা কি বলি সীমান্তিক স্থিত ঘর্ষণ। তাহলে স্থিত ঘর্ষণ এর সর্বোচ্চ মান সেটি হচ্ছে সীমান্তিক স্থিত ঘর্ষণ। তাহলে একটা বস্তু যেমন এই বস্তুটি স্থির আছে, আমি এর উপর 5 নিউটন বল প্রয়োগ করছি, 5 নিউটন বল প্রয়োগ করলাম কিন্তু বস্তুটি গতিশীল হলো না, তাহলে সেক্ষেত্রে এই বস্তুর উপর কিন্তু স্থিত ঘর্ষণের মান কিন্তু 5 নিউটন। আমি আরেকটু বেশি বল প্রয়োগ করলাম 10 নিউটন, তাও বস্তুটি গতিশীল হলো না, স্থিত ঘর্ষণের মান 10 নিউটন। আমি এইভাবে 20 নিউটন বল প্রয়োগ করলাম, বস্তুটি গতিশীল হলো না, কিন্তু 21 নিউটন বল প্রয়োগ করার সঙ্গে সঙ্গে বস্তুটি গতিশীল হতে শুরু করলো। তাহলে 20 নিউটন বলে কি হয় বস্তুটি গতিশীল হবার উপক্রম হয়, আর 21 নিউটন বলে বস্তুটি গতিশীল হয়ে যায়। সুতরাং এই 20 নিউটন বলকে আমরা বলবো কি স্থিত ঘর্ষণের সর্বোচ্চ মান। এটাকে বলা হচ্ছে সীমান্তিক বা সীমাস্থ স্থিত ঘর্ষণ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বিষয়টা তোমরা পরিষ্কার হতে পেরেছো। এখন সীমাস্থ স্থিত ঘর্ষণ আমরা এখন পড়বো স্থিত ঘর্ষণ গুণাঙ্ক, ঘর্ষণ কোণ, স্থিত বা নিশ্চল কোণ। তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে আমরা স্থিত ঘর্ষণ গুণাঙ্ক কাকে বলে বা এটা কি করে নির্ণয় করবে ইত্যাদি। তো যাই হোক আর কি, শিক্ষার্থীরা আমরা যেগুলো আলোচনা করছি একদম প্রাথমিক পর্যায়ে এই চ্যাপ্টারের, এবং এই অনেকগুলো বিষয় কিন্তু তোমাদের এসএসসিতে অর্থাৎ তোমরা 9 এবং 10 ক্লাস 10 এগুলো পড়েছো। তো এগুলো একদমই তোমাদের অপরিচিত তা কিন্তু নয়, তবে আমরা ধীরে ধীরে কিন্তু আরো একটু ভিন্ন ধরনের প্রয়োগগুলো দেখবো, বিষয়গুলো জানার চেষ্টা করবো, বোঝার চেষ্টা করবো। আমি গতদিন তোমাদের ক্লাসে এসে যে কমেন্টগুলো দেখেছি সেখানে ক্লাসের কোনো সমস্যা সংক্রান্ত কোনো কমেন্টস আমি দেখিনি।
অর্থাৎ এই ক্লাসটা বুঝতে কারো সমস্যা হওয়া বা কোনো একটা বিষয় নিয়ে বুঝতে পারা বা না বুঝতে পারা ইত্যাদি সংক্রান্ত কোনো কমেন্ট কিন্তু আমি দেখিনি। হ্যাঁ, কেউ কেউ অঙ্কগুলোর অ্যান্সার তোমরা করেছো, কিন্তু ক্লাসের বিষয়গুলো ছাড়াও যেগুলো প্রাসঙ্গিক নয় এরকম অপ্রাসঙ্গিক বেশ কিছু বিষয় তোমরা কমেন্টস করেছো, যেগুলো আমরা কিন্তু আশা করি না। যেমন তোমরা হয়তোবা কেউ কেউ বলেছে যে যে ক্লাস এটাই মানে এতদিন বাদ ছিল আর হয়তোবা ক্লাস করব না, এরকম ইত্যাদি। তো এই বিষয়গুলো কিন্তু তোমাদেরকে আগে থেকে সতর্ক করে দিই যে রাজশাহী কলেজ আশা করে তাদের ছাত্রছাত্রীদের কাছ থেকে ভদ্র আচরণ। আমরা খুবই আন্তরিক ক্লাসগুলোর ব্যাপারে। আমরা ছাত্রছাত্রীদেরকে যে কোনো উপায়ে তাদেরকে এই ক্লাসের মানে যে বিষয়গুলো, অর্থাৎ তারা যদি বুঝতে নাও পারে, তারা যদি আমাদেরকে সেটা মেসেঞ্জারে হোক বা যে কোনো ভাবেই হোক আমাদের সঙ্গে যোগাযোগ করে, আমরা অবশ্যই সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা যখন ক্লাস নিয়েছি তখন সরাসরি ক্লাস নিয়েছি, ক্লাসের শেষেও কিন্তু আমরা ছাত্রছাত্রীদেরকে এক্সট্রা টাইম দিই সেটা তাদের কোনো সমস্যা থাকলে সমাধান করার জন্য। কিন্তু অনুরূপভাবে আমরা কিন্তু চাই যে আমাদের ছাত্রছাত্রীরা খুব অ্যাটেন্টিভলি ক্লাসগুলো করবে, তারা শিক্ষকদের প্রতি সম্মান বজায় রেখে কথা বলবে। আর যদি কোনো কারণে কোনো স্টুডেন্ট মনে করে যে রাজশাহী কলেজে ক্লাস না করলে কোনো সমস্যা নাই, আমি তাদেরকে কিন্তু খুব সাবধান করে দিয়েছি, কারণ আমরা এই ব্যাপারে খুব সচেষ্ট থাকি এবং খেয়াল রাখি। রাজশাহী কলেজে প্রতি বছরই কিছু স্টুডেন্টকে কিন্তু আমরা ফর্ম ফিল আপ করতে দেওয়া হয় না, শুধুমাত্র কিন্তু এই ক্লাসের যথেষ্ট পরিমাণ উপস্থিতি না থাকার কারণে। বিষয়টা নিয়ে কিন্তু কোনো হালকাভাবে কেউ নিও না, খুব সাবধান। আর আবারও বলে দিচ্ছি, যে কোনো মানে অর্থাৎ পড়াশোনা সংক্রান্ত যে কোনো বিষয়ে যে কোনো ভাবে তোমরা প্রশ্ন উপস্থাপন করতে পারো, আমরা অবশ্যই সেটা উত্তর দেওয়ার চেষ্টা করবো, ইনশাল্লাহ দেব। কিন্তু সেখানে যেন শিক্ষকের প্রতি সম্মান এবং শালীনতা বজায় থাকে। কমেন্টস করার বিষয়ে যেন সবাই শালীনভাবে শালীন ভাষা প্রয়োগ করে, সেটাই আমাদের কাম্য। তো প্রিয় শিক্ষার্থীরা, তো এখানে আমরা একটা বস্তু দেখতে পাচ্ছি যার ভর m এবং সেখানের ওজন হচ্ছে mg। তাহলে এই যে ওজনটা কাজ করছে ভূমির উপরে, আমরা এটাকে ভূমি দেখাচ্ছি। স্বাভাবিকভাবে কি একটা প্রতিক্রিয়া বল কাজ করবে, সেটা হচ্ছে আর, এটাকে আমরা প্রতিক্রিয়া বল বলছি বা অবিলম্ব প্রতিক্রিয়া বল বলছি। আর স্থিত ঘর্ষণ অর্থাৎ বস্তুটি গতিশীল অপর উপক্রম হয়েছে এই দিকে, সুতরাং তার বিপরীত দিকে কি হবে, একটি ঘর্ষণ বল উৎপন্ন হবে, যেটাকে আমরা বলছি সীমাস্থ স্থিত ঘর্ষণ। এক্ষেত্রে একটি যে আমরা বলছি যে তাহলে সেক্ষেত্রে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক, স্থিত ঘর্ষণ গুণাঙ্ক যেটাকে আমরা মিউ এস দ্বারা প্রকাশ করি। মিউ এস ইজ ইকুয়াল টু এখানে বলা হচ্ছে এফ এস বাই আর, অর্থাৎ অবিলম্ব প্রতিক্রিয়া বল এবং সীমাস্থ স্থিত ঘর্ষণ বল এবং অবিলম্ব প্রতিক্রিয়া বলের অনুপাতকেই স্থিত ঘর্ষণ গুণাঙ্ক বলে। এবং আমরা কোন একটি স্থিত ঘর্ষণ গুণাঙ্ক যদি আমাদের জানা থাকে, তাহলে আমরা কি বের করতে পারি, বস্তুটির ভর যদি জানা থাকে সেখান থেকে আমরা আর পাচ্ছি, তাই না কি, আর ইজ ইকুয়াল টু ডাব্লিউ অর্থাৎ এমজি। আর সেক্ষেত্রে আমরা কি বের করতে পারি, সীমাস্থ স্থিত ঘর্ষণ বল বের করে নিতে পারি। কিংবা আমরা এটাও বলতে পারি যে আমরা যদি সীমাস্থ স্থিত ঘর্ষণ বলের মান জানতে পারি, তাহলে সেক্ষেত্রে তার ওজন বা প্রতিক্রিয়া বলের মান আমরা যদি জানতে পারি, তাহলে আমরা সেখান থেকে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক বের করে দিতে পারবো। এবার আমরা পড়বো ঘর্ষণ কোণ কি। এই যে চিত্র তোমরা দেখছো, এই চিত্রে অবিলম্ব প্রতিক্রিয়া বল আর এটা কি সীমাস্থ স্থিত ঘর্ষণ বল, এই দুটি কিন্তু ভেক্টর রাশি। তাহলে স্বাভাবিকভাবে কি হবে, এদের একটি লব্ধি তৈরি হবে, তাই নাকি। তাহলে এটা হচ্ছে লব্ধি বল। এই লব্ধি বল এবং অবিলম্ব প্রতিক্রিয়া বলের মধ্যে যে কোণ উৎপন্ন হয়, এই কোণটাকে আমরা বলছি ঘর্ষণ কোণ। আমি আবারও বলছি যে অবিলম্ব প্রতিক্রিয়া বল এবং সীমাস্থিত ঘর্ষণ বলের লব্ধি প্রতিক্রিয়া বল, এই লব্ধি প্রতিক্রিয়া বল এবং অবিলম্ব প্রতিক্রিয়া বল এদের মাঝে যে কোণ উৎপন্ন হয় এটাকে বলা হয় ঘর্ষণ কোণ। তো আমরা কিছুক্ষণ আগে যেটা বললাম মিউ এস ইজ ইকুয়াল টু এফ এস বাই আর, তাহলে এখান থেকে খেয়াল করো, আমরা যদি এইটাকে এফ হিসেবে ধরে নিই, অবিলম্ব প্রতিক্রিয়া বলকে, লব্ধি প্রতিক্রিয়া বলকে এফ ধরে নিই, তাহলে আমরা এফ এস সমান সমান কি লিখতে পারি, আর সমান সমান লিখতে পারি এফ কস ডেল, আর এফ এস সমান লিখতে পারি এফ সাইন ডেল। সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি,
ট্যান। অর্থাৎ স্থিত ঘর্ষণ গুণাঙ্ক ঘর্ষণ কোণের ট্যানজেন্টের সমান। সুতরাং আমরা কিন্তু খুব সহজেই ডেল্টা বের করে নিতে পারি এবং সেখান থেকে কিন্তু স্থিত ঘর্ষণ গুণাঙ্ক বের করতে পারি। আর স্থিত ঘর্ষণ গুণাঙ্ক জানা থাকলে আমরা খুব সহজেই সেখান থেকে সীমান্তিক স্থিত ঘর্ষণ মানটাও বের করে নিতে পারবো। এবার আমরা দেখব হচ্ছে নিশ্চল কোণ। নিশ্চল কোণ একটা আনত তল, এর উপরে একটি বস্তু রয়েছে। তো সেক্ষেত্রে কি মনে হয় যে একটা আনত তলের উপর বস্তু থাকলে কি বস্তুটি নিচের দিকে গতিশীল হবে? আচ্ছা, আমরা একটু বোঝার চেষ্টা করি। শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ যে একটা আনত তলের উপরে কিন্তু একটা বস্তু আছে। সরি, এটা এটা একটি সমতল, তাই নাকি? তাহলে আমরা যদি দেখো এখন কিন্তু এটাকে কি হলো, আনত হয়ে গেছে, কিন্তু কিন্তু বস্তুটি কিন্তু এখন স্থির। আমি ধীরে ধীরে নত কোণের মান বাড়াচ্ছি, তোমরা দেখতে পারলে বস্তুটি গতিশীল হলো, তাই নাকি? তার মানে কোন নত তলের উপর বস্তু থাকলে কিন্তু গতিশীল হবে এমনটা নয়। আমি আবারও দেখাচ্ছি। এখন আছে একদম ভূমির সমান্তরাল একটি তল, তাই না? আচ্ছা, ভূমির সমান্তরাল একটি তল, তাহলে এটাকে আমি ধীরে 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 এটাকে বাড়াচ্ছি। এর নতি কোণ তৈরি হচ্ছে, ভূমির সঙ্গে কিন্তু এটি নত কোণ তৈরি করছে, কোণ তৈরি করছে, করতে 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 একটা নির্দিষ্ট কোণের মানে এটি গতিশীল হলো। তাহলে যে কোণে গতিশীল হলো ঠিক তার আগের যে কোণের মান সেটাকে আমরা বলছি নিশ্চল কোণ। অর্থাৎ আনত তলের যে কোণের মানের জন্য বস্তুটি গতিশীল হবার উপক্রম হয়, গতিশীল হয় না কিন্তু গতিশীল হয় যদি 31 ডিগ্রি কোণে, তাহলে 30 ডিগ্রি কোণে কি এটি গতিশীল হবার উপক্রম হয়েছিল। ওই যে উপক্রম হয়েছিল যে কোণে, ওই কোণটাকে আমরা বলছি নিশ্চল কোণ। তো আমরা ধরে নিচ্ছি যে এটা একটা নিশ্চল কোণ অর্থাৎ থিটা, এবং এই অবস্থায় বস্তুটি গতিশীল হবার উপক্রম হয়েছে। তো সেক্ষেত্রে এই বস্তুটার যে ওজন সেটি কিন্তু কাজ করছে নিচের দিকে, আর বস্তুর প্রতিক্রিয়া বল অর্থাৎ তলের প্রতিক্রিয়া বল কিন্তু সেটা কাজ করবে কিন্তু বস্তু ওই তলের লম্ব বরাবর। সবসময় যে কোনো একটা বস্তুর লম্ব মানে কোনো একটা তলের যে প্রতিক্রিয়া বল সেটা কিন্তু বস্তুর ওজনের বিপরীতে হবে এমন কোনো কথা নয়। আমরা যদি সমতলের উপর অবস্থান করি, অনুভূমিক তলের উপর অবস্থান করি, সমতল মানে অনুভূমিক তল, তাহলে সেক্ষেত্রে কোনো বস্তু যদি সেই অনুভূমিক তলের উপরে থাকে, তাহলে সেক্ষেত্রে ওই তলের যে প্রতিক্রিয়া বল সেটি হবে তার ওজনের বিপরীত এবং সমান। কিন্তু যদি তলটি আনত হয়, তাহলে তার উপর অবস্থানকারী কোনো বস্তুর প্রতিক্রিয়া বল কিন্তু ওজনের সমান এবং বিপরীত নয়। সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যেহেতু এটি একটা আনত তল, সুতরাং প্রতিক্রিয়া বল হচ্ছে কিন্তু এই বরাবর। ঠিক আছে, এটাকে আমরা আর বলছি। আর তাহলে আরটা কি হবে? যদি দেখা যায় যে এটি জ্যামিতিক সাহায্যে দেখানো যায়, যদি এটি থিটা হয় তাহলে এই কোণটাও থিটা হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বুঝতে পারছো, যদি ওজন কাজ করবে সবসময় কি ভূমির লম্ব বরাবর, আর প্রতিক্রিয়া বল কিন্তু ভূমির লম্ব বরাবর নয়, থিটা কোণে, তাহলে সেক্ষেত্রে এই কোণ এই উপাংশটার মান কত হবে? ডাব্লিউ কস থিটা। সুতরাং আমাদের এখানে প্রতিক্রিয়া বল হচ্ছে ডাব্লিউ কস থিটা। আর যেহেতু বস্তুটি গতিশীল হবার উপক্রম হয়েছে, বস্তুটি গতিশীল হবার উপক্রম হয়েছে কোন দিকে? এই দিকে। তাহলে এর বিপরীত দিকে যে ঘর্ষণ বল উৎপন্ন হবে সেটাই কি? সীমাস্থিত ঘর্ষণ, তাই নাকি? তাহলে তোমরা এখান থেকে বলো এটা যদি ডাব্লিউ কস থিটা হয় তাহলে এটা কত হবে? ডাব্লিউ সাইন থিটা। সুতরাং এক্ষেত্রে এফ এস সমান সমান কত হবে? ডাব্লিউ সাইন থিটা। আমরা ওই একই রকম ভাবে আমরা এবার মিউ এস ইজ ইকুয়াল টু, আমরা তো জানি এফ এস বাই আর, এখানে এফ এস আমরা লিখতে পাচ্ছি ডাব্লিউ সাইন থিটা এবং ডাব্লিউ কস থিটা। ডাব্লিউ আর ডাব্লিউ কেটে গেল, তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? ট্যান থিটা। অর্থাৎ একইভাবে আমরা আনত তলের ক্ষেত্রেও কিন্তু আমরা ঘর্ষণ গুণাঙ্ক, স্থিত ঘর্ষণ গুণাঙ্ক বের করতে পারি, তার নিশ্চল কোণ জানা থাকলে নিশ্চল কোণের
ট্যানজেন্ট সমান সমান স্থিত ঘর্ষণ কোণ। অর্থাৎ এই দুটার সম্পর্ক থেকে কিন্তু আমরা বলে দিতে পারি যে আসলে ঘর্ষণ কোণ আর নিশ্চল কোণ কি, তারা পরস্পরের মানে সমান। যদিও সংজ্ঞাগতভাবে তারা আলাদা, কিন্তু আসলে সবসময় কি তারা মানগতভাবে সমান। ঘর্ষণ কোণ এবং নিশ্চল কোণ সবসময় তারা মানের দিক দিয়ে সমান। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ঘর্ষণ সংক্রান্ত এই বিষয়গুলো আমাদের জানা দরকার, প্রয়োজন ছিল, কারণ আমরা বিভিন্নভাবেই ঘর্ষণ গুণাঙ্কের প্রয়োগ নিয়ে আসবো এবং সেখান থেকে ঘর্ষণ বল বের করে আমাদের প্রয়োগ করতে হবে। এছাড়া অ্যাডমিশনের ক্ষেত্রেও দেখা যায় যে একটু জটিলতর অঙ্কগুলোর ক্ষেত্রে এই বিষয়গুলো যদি আমার জানা থাকে তাহলে সেটা আমাদের জন্য অনেক সহজেই আমরা সেটা প্রয়োগ করতে পারবো। এবার আমরা পড়বো গতীয় ঘর্ষণ বা গতীয় ঘর্ষণ গুণাঙ্ক। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পারছো যে যখন বস্তুটি স্থিত ঘর্ষণের মানকে অতিক্রম করলো, বস্তুটি কি হয়ে গেল, গতিশীল হয়ে গেল। আর গতিশীল অবস্থায় তার যে ঘর্ষণ উৎপন্ন হবে সেটাকে আমরা বলছি গতীয় ঘর্ষণ। আর গতীয় ঘর্ষণের ক্ষেত্রে একই বিষয়, যে এখানে গতীয় ঘর্ষণকে যদি আমরা মিউ কে দ্বারা প্রকাশ করে থাকি, মিউ কে, সেক্ষেত্রে মিউ কে ইজ ইকুয়াল টু এফ কে বাই আর। অর্থাৎ কোন একটা তলের উপর কোন একটা বস্তু গতিশীল, ওজন কাজ করছে নিচের দিকে আর তার প্রতিক্রিয়া বল উপর দিকে, আর বস্তুটি কিন্তু এইদিকে চলছে, সেক্ষেত্রে তার উপরে যে ঘর্ষণ বল তৈরি হবে সেটা কিন্তু গতির বিপরীত দিকে। সুতরাং এই ক্ষেত্রে আমরা ঘর্ষণ গুণাঙ্ক লিখতে পারি কি, মিউ কে ইজ ইকুয়াল টু এফ কে বাই আর, যেখানে আর ডাব্লিউ ইজ ইকুয়াল টু যেহেতু এমজি, আর ইজ ইকুয়াল টু এমজি। এবং এটি সবসময় তৈরি হবে কোন ক্ষেত্রে, গতীয় ঘর্ষণ বল উৎপন্ন হবে সবসময় গতির ক্ষেত্রে। এবং এখানে একটা মজার বিষয় আছে যে আমরা স্থিত ঘর্ষণ, সীমাস্থিত ঘর্ষণ এবং গতীয় ঘর্ষণ, এই তিন ধরনের বলের মধ্যে সবচেয়ে, এই তিনটা বলের মধ্যে সবচেয়ে বেশি মান হয় কিন্তু সীমান্তিক স্থিত ঘর্ষণের ক্ষেত্রে। তোমরা বিষয়টা বাস্তবে কখনো মানে ফিল করেছো কিনা, যে একটা ভারী বস্তুকে যদি সরাতে দেয়া হয় আমাদেরকে, আমরা যদি ঠেলতে বা টেনে যদি ওটাকে সরাতে চাই, তাহলে প্রথম থেকে কিন্তু বল বাড়াতে 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 এক সময় বস্তুটা কি চলতে শুরু করে। যে মুহূর্তে বস্তুটি চলতে শুরু করে তখন কিন্তু আমরা যে বলটা প্রয়োগ করেছিলাম তার চেয়ে কিন্তু কম বল লাগে। অর্থাৎ একটা ভারী বস্তু আমি সরাতে পারছি না এবং সর্বোচ্চ বল প্রয়োগ করে একসময় সেটা সরে গেল, কিন্তু যখন নড়তে শুরু করলো তখন কিন্তু কি আগের চেয়ে কম বল প্রয়োগ করে ওটাকে কিন্তু মানে সচল রাখা সম্ভব হচ্ছে। সুতরাং সীমাস্থিত ঘর্ষণের মানটা হচ্ছে সর্বোচ্চ এবং ওটা অতিক্রম করলেই বস্তুটি গতিশীল হয়ে যায়, কিন্তু গতিশীল অবস্থায় কিন্তু তার উপর যে যে ঘর্ষণ বল উৎপন্ন হয় সেটা কিন্তু ওই সীমান্তিক স্থিত ঘর্ষণের চেয়ে কম। ঠিক আছে, শিক্ষার্থীরা তোমাদেরকে এবার এই উদাহরণ দুটি, এই দুটো উদাহরণ কিন্তু অলরেডি আমরা আলোচনা করেছি, কিন্তু সেখানে কি ছিল, সেটি মসৃণ তল ছিল, কিন্তু এবার এখানে ঘর্ষণ বল দিয়ে দেওয়া হলো। বস্তু দুটি গতিশীল এবং গতিশীল অবস্থায় তাদের কি করলাম আমরা, গতি ধরে নিচ্ছি যে তাদের উপর এইভাবেই বল প্রয়োগ হচ্ছে, যে দুটি ক্ষেত্র আমরা ইতিমধ্যে আলোচনা করছি। সুতরাং এখানে শুধুমাত্র কি আসলো, ঘর্ষণ বল চলে আসলো। তাহলে এক্ষেত্রে আমরা প্রথম চিত্রে তোমরা যেটা দেখতে পাচ্ছ, সেক্ষেত্রে আমরা কিভাবে এখানে ত্বরণ বের করব। আমরা তো জানি যে সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু কি এম এ। তাহলে এখানে সামেশন অফ এফ বলতে আমরা প্রথম চিত্রের জন্য f1 cos θ1 প্লাস f2 cos θ2 মাইনাস fk ইজ ইকুয়াল টু m। দেখো f1 cos θ1 এবং f2 cos θ2 উভয় কি, উভয় কিন্তু বস্তুটির উপর ক্রিয়া করবে গতির দিকে। তাই নাকি? তাহলে উভয় বলই কি হচ্ছে, উভয় উপাংশ মানে দুটি উপাংশ মানে দুটি বল, f1 cos θ1 এবং f2 cos θ2 উভয় কাজ করছে কি গতির দিকে, আর বিপরীত দিকে কাজ করছে কি f কে। সুতরাং এই তিনটি বল মিলেই কিন্তু বস্তুটার মধ্যে ত্বরণ সৃষ্টি করবে। সুতরাং যেহেতু f1 cos θ1 এবং f2 cos θ2 একই দিকে, তাদের লব্ধি আমরা যোগ করে বের করব, আর তাদের সাপেক্ষে কি f কে বিপরীত দিকে, সুতরাং আমরা কি করব এখানে সরি f কে বিয়োগ করে লব্ধি বের করব। ঠিক আছে, আচ্ছা। আর যখন আমরা এভাবে দেখছিলাম
আমি মানগুলো বসাচ্ছি না, তোমরা বসে এটা বের করে নাও। এক্ষেত্রে কিন্তু আমাদের কি হবে, আমাদের যেটা হবে সেটা হচ্ছে ওই যে সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু এম এ, এই সূত্রটা প্রয়োগের ক্ষেত্রে আমরা কি করব, আমরা দেখছি যে এদের এই দুইটা বলের লব্ধি সেটা কোন দিকে কাজ করবে, কোন একদিকে, তাই না, এরকম ভাবে এরকম কোন একদিকে হবে, তাহলে সেটা হচ্ছে রুট ওভার f1 স্কোয়ার প্লাস f2 স্কোয়ার প্লাস 2f1 f2 cos আলফা মাইনাস fk ইজ ইকুয়াল টু। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি যে তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। আমরা এখানে আরো ধরনের বিভিন্ন বলের কথা বলা হতে পারে। বায়ুর বাধাজনিত বল, বস্তু যখন গতিশীল হয় সেখানে কি হয়, বায়ুর বাধা আসতে পারে এবং সেটাও কি গতির বিপরীতে কাজ করে, অর্থাৎ সেটা যদি হয় তাহলে সেটা এফ কে মানে গতির বিপরীতে, তাহলে এখানে কি হবে, মাইনাস এফ কে ওটাকেও বিয়োগ করে দিতে হবে। ঠিক আছে, বিপরীত দিকের বাধাজনিত বল যদি এফ হয় তাহলে সেক্ষেত্রে কি বায়ুর বাধা হলে তাহলে এখানে কি করতে হবে, মাইনাস এফ কে প্লাস এফ, এরকম প্লাস এফ, অর্থাৎ সামনের দিকে ক্রিয়াশীল বল, পিছন দিকে ক্রিয়াশীল বল, এই দুইটার লব্ধি সমান সমান এক। তো শিক্ষার্থীরা, এবার আমরা নিউটনের তৃতীয় সূত্র জানবো। যে তোমরা জানো সবাই, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে এবং বল সবসময় কি হয়, আমরা তো আগে পড়েছি যে বল জোরে জোরে ক্রিয়া করে, তাই না, কেন করে, এই যে এই কারণে যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এর উদাহরণ আমরা দেখব। তো সেটি জানার আগে আমরা একটু ভরবেগের নিত্যতার সূত্র বা সংরক্ষণ সূত্র আমরা পড়ে নিই। ভরবেগের নিত্যতার সূত্র কাকে বলছে, যখন কোনো ব্যবস্থার উপর প্রযুক্ত নিট বাহ্যিক বল শূন্য হয় তখন ব্যবস্থাটির মোট ভরবেগ সংরক্ষিত থাকে। অর্থাৎ দুটি বস্তুর মধ্যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া ছাড়া আর কোনো বল যদি সেখানে উপস্থিত না থাকে তাহলে ওই দুটি বস্তুর যে ক্রিয়া বা প্রতিক্রিয়া বা ক্রিয়া প্রতিক্রিয়ার পূর্বে, অর্থাৎ তাদের যে মোট ভরবেগ যা ছিল, ক্রিয়া প্রতিক্রিয়ার পরেও তাদের মোট ভরবেগ একই থাকবে। তবে এটি কিন্তু ভেক্টর রাশি, একটা নির্দিষ্ট ডিরেকশনে সেটি থাকবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, এটি একটা ভেক্টর রাশি, সুতরাং এখানে ডিরেকশনের বিষয় আছে। ভরবেগ যেহেতু ভেক্টর রাশি, সুতরাং যে কোনো দিকের ভরবেগকে আমি যে কোনো দিকের ভরবেগের সঙ্গে যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি না, এখানে ডিরেকশনের বিষয়গুলোকে বিবেচনা করতে হবে। তো যাই হোক, আমরা এই ভরবেগের নিত্যতার সূত্রের যে প্রতিপাদন সেটা আমরা দেখবো। তোমরা এসএসসি তে দেখেছো যেভাবে, আমরা একটু ভিন্নভাবে দেখবো। এখানে এখানে আমরা ক্যালকুলাস পদ্ধতিকে প্রয়োগ করব। আমরা দুটি বস্তু ধরে নিচ্ছি 1 এবং 2, তাদের মধ্যে সংঘর্ষ হলো। এর ফলে কি হবে, দুই বস্তুটা 2 বস্তুটা 1 বস্তুর উপরে একটা বল প্রয়োগ করবে, তাই নাকি, এখানে কি হবে, ক্রিয়া প্রতিক্রিয়া, তাই না। তাহলে যদি 1 2 এর উপর একটা বল প্রয়োগ করবে, 2 1 এর উপর একটা বল প্রয়োগ করবে, তাহলে এখানে 2 বস্তুটা 1 বস্তুর উপরে যে বল প্রয়োগ করলো তার মান হচ্ছে F1, আর 1 বস্তুটা 2 বস্তুর উপরে যে বল প্রয়োগ করলো তার মান হচ্ছে F2। এবং আমরা ধরে নিচ্ছি যে এদের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া আর কোনো বল এখানে উপস্থিত নেই। আচ্ছা, তাহলে আমরা যে সেই যে F ইজ ইকুয়াল টু এম এ, F ইজ ইকুয়াল টু এম এ, এর অর্থ কি, এর অর্থ হচ্ছে, কিংবা আমরা ক্ষুদ্রার্থে বলতে পারি এম, তাই নয় কি, অর্থাৎ কোন বস্তুর উপর প্রযুক্ত বল তার ভরবেগের পরিবর্তনের হারের সমান। এর কথা, এই কথার অর্থ কি, এফ ইজ ইকুয়াল টু এম এ বা এইভাবে বা এইভাবে, এর লেখার অর্থ কি, যে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল তার ভরবেগের পরিবর্তনের হারের সমান। তো সুতরাং যদি এই প্রথম বস্তুর ভরবেগ p1 ধরছি আমরা, তাহলে এবার
F1 is equal to ঠিক আছে। আর একই রকম ভাবে আমরা কি লিখতে পারি F2 is equal to, অর্থাৎ প্রথম বস্তুর উপর প্রযুক্ত বল, এই বলটা কিন্তু প্রয়োগ করেছে দ্বিতীয় বস্তুটা প্রথম বস্তুর উপরে, তাহলে প্রথম বস্তুটার উপর প্রযুক্ত বল প্রথম বস্তুর ভরবেগের পরিবর্তনের হারের সমান, দ্বিতীয় বস্তুর উপর প্রযুক্ত বল দ্বিতীয় বস্তুর ভরবেগের পরিবর্তনের হারের সমান। এখন তৃতীয় সূত্র অনুসারে আমরা লিখতে পারি কি F1 is equal to minus F2, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি বা F1 প্লাস F2 is equal to 0, বা এখান থেকে লেখা যায় d dt of P1 plus P2 is equal to 0। তাহলে যেহেতু P1 plus P2 is equal to কি P, যেটা কি বস্তুটার মোট ভরবেগ, সুতরাং আমরা লিখতে পারি d dt of P is equal to 0। তার মানে কি বোঝাচ্ছে, বস্তুর মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না, সময়ের সাপেক্ষে বস্তুর ভরবেগের কোনো পরিবর্তন হয় না, সময়ের সাপেক্ষে বস্তুর ভরবেগের কোনো পরিবর্তন হয় না, d dt of P সমান সমান 0। অর্থাৎ কি P ধ্রুবক, সুতরাং ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া আর কোনো বল কাজ না করলে কোনো বস্তুর মোট ভরবেগ কনস্ট্যান্ট থাকে। এর অর্থ আদি ভরবেগের সমষ্টি সমান সমান কি শেষ ভরবেগের সমষ্টি। অর্থাৎ আমরা লিখতে পারি যে সুতরাং P1I প্লাস P2I সমান সমান P1F প্লাস P2F। তবে বিষয়টি খেয়াল রাখতে হবে যে এটি কিন্তু একটি ভেক্টর রাশি, অর্থাৎ আমরা এটাকে এইভাবে যদি লিখি M1 U1 প্লাস M2 U2 সমান সমান M1 V1 প্লাস M2 V2, তোমরা এইভাবে দেখতে অভ্যস্ত, এটা থেকে এটি লেখা যায়। সুতরাং ভরবেগের সংরক্ষণ সূত্র আমরা প্রতিপাদন করে দেখলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, এবার তোমাদের স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ একটা গাণিতিক সমস্যা রয়েছে। গাণিতিক সমস্যাটা তোমরা এই সূত্র অনুসারে করে নেবে। এটা খুব সহজ একটা দেওয়া হয়েছে এবং এই ধরনের সমাধান তোমরা আগেও করেছো, যে 6 কেজি এবং 4 কেজি ভরের দুটি বস্তু পরস্পর বিপরীত দিকে আসার সময় একে অপরকে ধাক্কা দিল। ধাক্কার পূর্বে তাদের বেগ যথাক্রমে 5 মিটার পার সেকেন্ড উত্তর দিকে এবং 2 মিটার পার সেকেন্ড দক্ষিণ দিকে ছিল, অর্থাৎ তারা পরস্পর বিপরীত দিক থেকে এসে ধাক্কা দিল। ধাক্কার পর দ্বিতীয় বস্তুটি 2.5 মিটার পার সেকেন্ড বেগে পিছিয়ে গেল এবং প্রথম বস্তুটি কত বেগে কোন দিকে চলবে সেটা আমাদেরকে উত্তরটা দিতে হবে। তাহলে প্রথম বস্তু, তাই না, 6 কেজি, এটাকে আমরা বলছি প্রথম আর দ্বিতীয় যেহেতু বলা হয়েছে, তাহলে প্রথম দ্বিতীয়, প্রথম বস্তু দ্বিতীয় বস্তু তারা একই বরাবর এসে কি হলো, তারা আবার পরস্পরের সঙ্গে ধাক্কা খেলো। ধাক্কা খেয়ে বলা হচ্ছে যে দ্বিতীয় বস্তুটি পিছিয়ে গেল, অর্থাৎ দ্বিতীয় বস্তুটি ধাক্কা খাওয়ার পরে পিছিয়ে গেল। প্রশ্ন হচ্ছে যে এই প্রথম বস্তুর বেগের মান এবং দিক কোন দিক হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এখানে দেখতে পাচ্ছি আসলে গতিটা একমাত্রিক, তাই না। আমরা যদি এভাবে
মাত্রিক ব্যবস্থা বিবেচনা করে নিই, তাহলে এটা প্লাস এক্স অক্ষ, অর্থাৎ কি, তাহলে প্লাস এক্স অক্ষ, তার মানে এটা হচ্ছে ধনাত্মক দিক, আর এই দিকটা কি মাইনাস এক্স, অর্থাৎ ওইখান থেকে এই দিকের সকল বেগ হবে ঋণাত্মক, আর এই দিক থেকে ওই দিকের সকল বেগ হবে কি ধনাত্মক। তাহলে প্রথম বস্তুটার যার আদি বেগ দেওয়া ছিল 5 মিটার পার সেকেন্ড, দ্বিতীয় বস্তুটার আদি বেগ দেওয়া ছিল 2 মিটার পার সেকেন্ড, এটাকে আমরা দক্ষিণ দিক বলছি, আর এটাকে আমরা বলছি উত্তর দিক। এবার ধাক্কার পর দ্বিতীয় বস্তুটা পিছিয়ে গেল, পিছিয়ে গেল মানে কি, যেদিক থেকে আসলে সেই দিকে আবার চলে গেল, তার মানে এটা এবং এটা সে 2.5 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে এটাকে আমরা যদি v2 = 2.5 মিটার পার সেকেন্ড দিই, আমাদের প্রশ্ন হচ্ছে v1 = কত এবং ডিরেকশন কি। তো আমরা আগে বলেছিলাম যে উত্তর দিকের সকল ডিরেকশন, সকল বেগের দিকটা কি হবে ধনাত্মক, আর দক্ষিণ দিকের সকল বেগের দিক কি হবে ঋণাত্মক। তাহলে আমাদের এখানে কি কি আছে, আমরা তাহলে ধরে নিচ্ছি যে এখানে m1 = কত কেজি দেওয়া আছে, m1 = 6 কেজি, m2 = 4 কেজি, e1 5 মিটার পার সেকেন্ড, u2 = -2 মিটার পার সেকেন্ড, এবং v2 = 2.5 মিটার পার সেকেন্ড। আমরা এবার সূত্র প্রয়োগ করি, তাহলে আমরা জানি m1 e1 plus m2 u2 = m1 v1 plus m2 v2। আমরা এখানে তাহলে এবার e1 আমাদের কি ধনাত্মক ছিল, তাহলে আমাদের এখানে 4 × 5, m2 m1 6 ছিল, 4 m2 4, কিন্তু u2টা কিন্তু -2, তাহলে -2 মানে 2, আর এখানে -2 নিলাম। একই রকম ভাবে 6 v1 প্লাস m2 v2, এখানে v2 কিন্তু প্লাস, তার মানে 2.5, m2 এর মান হচ্ছে 4। তাহলে এখান থেকে আমরা v1 = লিখতে পারি দেখো এখানে কিন্তু প্লাস আসে, প্লাস আসা মানে কি, তার মানে ধাক্কার পরে কিন্তু এই বস্তুটাও পিছিয়ে যাবে, আর এই বস্তুটাও কি তার পেছন পেছন এদিকে যাবে, ওটা 2.5 মিটার পার সেকেন্ড বেগে, অর্থাৎ সংঘর্ষ পরে বিচ্ছিন্ন হয়ে যাবে। বিচ্ছিন্ন হওয়া মানে এটা 2.5 মিটার পার সেকেন্ড বেগে পিছিয়ে গেল, আর ও কিন্তু পিছিয়ে আসবে না, বরং কি ও দ্বিতীয় বস্তুটার পেছনে পেছনে আগে সামনের দিকে এগোতে থাকবে। তার মানে এর যেহেতু কি এখানে প্লাস আসছে, আর প্লাস দিক বলতে আমরা কি বুঝবো, উত্তর দিকের সকল দিক ধনাত্মক, সুতরাং আমাদের উত্তর কি হবে, যে উত্তর হবে 2 মিটার পার সেকেন্ড বেগে উত্তর দিকে। সহজ অঙ্ক, কিন্তু অনেক সময় আমরা হয়তো বা এইসব ক্ষেত্রে একটা নিয়ম মেনে যদি অঙ্কটা করি, একটু ধনাত্মক দিক ঋণাত্মক দিক এই বিষয়গুলো, তাহলে আমাদের জন্য এটা কিন্তু জটিলতাটা কমে যায়। অনেক সময় এই দিকগুলো ধরতে ভুল হলেই কিন্তু আমাদের এখানে অ্যান্সার ভুল হতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা নিউটনের গতিসূত্র ও ভরবেগের নিত্যতার সূত্রের কয়েকটি ব্যবহার আমরা দেখব।
স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে কি দেখা যাচ্ছে, একজন ব্যক্তি হাঁটছে, তাই না? এবং হাঁটার সময় কি করে, আমরা সবাই কিন্তু পা বাঁকা করি। পা বাঁকা করার ফলে কি হয়, যদি সোজা হয়ে দাঁড়িয়ে থাকতো তাহলে কিন্তু সেক্ষেত্রে তার প্রতিক্রিয়া বলটা হতো কি, ক্রিয়া হতো একদম ভূমির সমান্তর, ভূমির লম্ব বরাবর নিচের দিকে, প্রতিক্রিয়া বলটা হতো ভূমির লম্ব বরাবর উপর দিকে। সেখান থেকে হাঁটার জন্য কোনো বলই পাওয়া যেত না। তাহলে কি হচ্ছে, সে তির্যকভাবে পা ফেলার কারণে, অর্থাৎ এই পাটা বাঁকানোর কারণে তোমরা দেখতেই পাচ্ছ যে সেখানে কি ঘটনা ঘটছে, সেখানে ক্রিয়াটা হচ্ছে তির্যকভাবে এফ, প্রতিক্রিয়াটা হচ্ছে কি তির্যকভাবে আর। এবং সেক্ষেত্রে ভূমির সঙ্গে প্রতিক্রিয়া বলে একটি কোণ উৎপন্ন হচ্ছে থিটা। এই প্রতিক্রিয়া বলের যে উপাংশ আর কস থিটা, এটাই কি হচ্ছে আমাদের হাঁটার ক্ষেত্রে সহায়তা করে। এবং আর সাইন থিটা সেটা আমাদেরকে ওজনের নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। ঠিক আছে, আমাদের ওজনের বিপরীতে কাজ করে এবং ওজন নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। সুতরাং আমরা যত দ্রুত হাঁটতে চাই আমাদের পা কিন্তু তত বেশি বাঁকা করতে হবে। আমরা যদি ধীরে ধীরে হাঁটি তাহলে আমাদের কম বল লাগবে, আমরা অল্প পা বাঁকা করলেও চলবে, পাটা অল্প বাঁকা করলেও চলবে। কিন্তু যদি আমরা বেশি জোরে হাঁটতে চাই আমাদের সামনের দিকে বেশি বল লাগবে, অর্থাৎ আর কস থিটার মান বেশি লাগবে। সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো কি করতে হবে, প্রতিক্রিয়া বলকে বাড়াতে হবে, কিংবা আরেকটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে থিটার মানটাকে বাড়াতে হবে। থিটার মান যদি আমরা থিটার মান কমাতে হবে। থিটার মান যদি আমরা কমাই তাহলে কি হবে, থিটার মান কিভাবে কমতে পারে, যদি আমরা পাটাকে বেশি করে বাঁকা করি থিটার মান তাহলে সেক্ষেত্রে কমবে। এবং থিটা কম হলে কি হবে, আর কস থিটার মান বাড়বে, অর্থাৎ সামনের দিকে চলার জন্য আমাদের যে বল প্রয়োজন সেটা আমরা বেশি করে পাবো। তাহলে এটি নিউটনের যে গতির তৃতীয় সূত্র, সেটার একটা উদাহরণ আমরা দেখছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ যে একজন ব্যক্তি কি করছে, নৌকা থেকে লাফ দিচ্ছে, তাই না, তীরের দিকে। এবং সেক্ষেত্রে তোমরা এই ধরনের বিষয়গুলো তোমরা বাস্তবে দেখেছো কিনা জানি না, বিশেষ করে যাদের বাড়ি গ্রামের দিকে বা যারা দাদা বাড়ি নানা বাড়ি গ্রামে, তারা হয়তো বা গ্রামে গেলে এই ধরনের দৃশ্যগুলো দেখতে পারো। যারা তোমরা শহরে বড় হয়েছো বা শহরেই থাকো, কখনো গ্রামে যাওয়া হয়নি, তারাও সেই ধরনের দৃশ্যগুলো চোখে পড়ার কথা কম। তারপরে কিন্তু রাজশাহী শহরের পাশে পদ্মা নদী রয়েছে। যদিও পদ্মা নদীতে আমি তোমাদেরকে যে এক্সপেরিমেন্ট করতে বলবো না, কিন্তু যদি নিরাপত্তা সকল সহকারে যদি তোমরা লাইফ জ্যাকেট পরে বা খুব শান্ত নদীতে এই ধরনের এক্সপেরিমেন্টগুলো করে দেখতে পারো, যে তোমরা একটা নৌকাকে স্থির রেখে সেই নৌকা থেকে তীরের দিকে লাফ দিয়ে দেখবা যে নৌকাটা পেছন দিকে চলে গেছে। কেন ঘটলো এই ঘটনাটা? তাহলে প্রথমে কিন্তু স্থির নৌকা ছিল এবং নৌকার উপর তুমি স্থির ছিলে, কিন্তু তুমি যখন লাফ দিয়ে সামনের দিকে চলে গেলে নৌকাটা পেছন দিকে চলে গেল। কেন যাবে এটা নৌকা? এটা কিন্তু ভরবেগের নিত্যতার সূত্রকে মানতে যে নৌকাকে এই কাজটা করতে হয়েছে। কিভাবে সেটা আমরা একটু দেখি। আমরা যদি দেখি এখানে, তাহলে আমরা ধরে নিচ্ছি যে ব্যক্তির ভর এম, নৌকার ভর ক্যাপিটাল এম। আচ্ছা, নৌকা ও ব্যক্তি উভয়েরই আদিবেগ E1 is equal to U2 is equal to কি 0। আর লাফ দেওয়ার পর ব্যক্তির শেষ বেগ V1 আর নৌকার বেগ V2। তাহলে সেক্ষেত্রে আমরা জানি যে M1, আমরা সূত্র অনুসারে কি জানি যে M1 E1 প্লাস M1 হবে না M U2 is equal to M V1 plus a capital M V2। এই দুটোই তো শূন্য, তাই নয় কি? তার মানে কি বাম দিকের প্রত্যেকটা শূন্য, অর্থাৎ স্থির ছিল। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে M V2 is equal to M V1। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে যদি মানগুলো দেয়া থাকে তার মানে তোমরা বুঝতেই পারছো যে V2 is equal to কি হবে,
অর্থাৎ এখানে তো আর ভরের তো আর ধনাত্মক বা ঋণাত্মক হয় না, তাই না? তাহলে কিসে ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে? বেগ, এবং বেগের ডিরেকশন ধনাত্মক। তার মানে নৌকা যেদিকে যাবে তার বিপরীত দিকে হবে কি, সরি, ব্যক্তি যেদিকে যাবে, ব্যক্তি লাফ দেওয়ার পরে ব্যক্তির বেগ যেদিকে হবে তার বিপরীত দিকে হবে নৌকার শেষ বেগ। তাহলে এটাই বোঝানো হচ্ছে। তাহলে সুতরাং এটা কখন কেন ঘটছে? এই যে ভরবেগের যে নিত্যতার সূত্র বা সংরক্ষণ সূত্র মানতে যে ব্যক্তি যেদিকে লাভ দিচ্ছে নৌকা তার বিপরীত দিকে চলে যাচ্ছে। এই ধরনের অঙ্ক তোমরা পাবে, তোমাদের বই দেওয়া আছে, আমিও পরে করাবো এই ধরনের অঙ্ক। একই ঘটনা ঘটে যে তোমরা দেখেছো যে বন্দুক থেকে যখন গুলি ছোড়া হয়, একই ঘটনা, তাই নাকি? অর্থাৎ আমরা এখানে ব্যক্তি না বলে বন্দুক আর গুলির কথা যদি বলি, তাহলে এটা হচ্ছে যে অর্থাৎ বুলেটের ভর আর এটা হচ্ছে যে বন্দুকের ভর, গুলি ছোড়ার আগে উভয়ের আদিব্যক্তি ছিল, শূন্য ছিল, আর গুলি ছোড়ার পরে বুলেটের বেগ এটা আর কি বন্দুকের বেগ এটা। তাহলে একইভাবে ভরবেগের নিত্যতার সূত্র মানতে গেলে একই সমীকরণ তৈরি হচ্ছে। অর্থাৎ কি দেখা যাচ্ছে কি গুলি ছোড়ার পরে বন্দুকের শেষ বেগ বুলেটের শেষ বেগের বিপরীত দিকে হবে। সুতরাং এই যে এটা তোমরা আমাদের এই অনুভূতিটা আসলে স্বাভাবিকভাবে কারোই থাকার কথা না, কারণ আমরা তো আসলে বন্দুক ছোড়াটা বা গুলি ছোড়াটা আসলে এটা তো আইন সিদ্ধ বিষয় না, আমরা চাইলেই তো এটা করতে পারি না, তাই নাকি? কিন্তু যাই হোক আর কি, তোমরা এটা ছবি দেখবে, বিভিন্ন মুভিতে দেখতে থাকো যে কি করে গুলি ছোড়ার পর হাতটা কেঁপে ওঠে, তাই এরকম হাত কেঁপে ওঠে। আর তোমরা ছবিতে দেখতে পারো, অ্যানিমেশন যে ভিডিওগুলো আছে, যে এই ধরনের বিষয়গুলো ভিডিওতে মানে ইউটিউবের ভিডিওতে কিন্তু পাওয়া যাবে। আর এছাড়াও যদি কারো বাবারা বা আত্মীয় স্বজনরা যদি সেনাবাহিনীতে বা বিভিন্ন বাহিনীতে থাকে, যাদের গুলি ছোড়ার অভিজ্ঞতা আছে, তাদের কাছে তোমরা জিজ্ঞেস করে দেখতে পারো যে তারা যখন তাদের গুলি ছোড়ে তখন তাদের বন্দুক কিন্তু এখানে ঠেকানো থাকে, এবং গুলি ছোড়ার সময় কিন্তু তারা কাঁধে একটা বেশ মানে ধাক্কা অনুভব করে। ধাক্কা কেন অনুভব করে? কারণ ওই যে গুলি সামনের দিকে চলে গেলে বন্দুকটা পেছন দিকে চলে আসে, এবং এর ফলে এখানে তারা এক ধরনের ধাক্কা অনুভব করে। এই ধাক্কাটা সামলানোর জন্য কি করতে হয়? যে বন্দুকটাকে এই যে নরম অংশে, কাঁধের নরম অংশে রাখতে হয়, কারণ শক্ত অংশে রাখলে কিন্তু এটা ওই হাড় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই নাকি? এই জন্য এটা নরম অংশের উপর রাখতে হয়, যেন এই আমাদের বডি এই ধাক্কাটাকে পিছনের যে বন্দুকটা পিছন দিকে চলে আসে, তার যে ভরবেগের পরিবর্তন হয়, বন্দুকের যে ভরবেগের পরিবর্তন হয়, তার ফলে কি হয় বন্দুকের যে উপর যে একটা বল সৃষ্টি হয়, সেই বলটা যেন আমাদের বডিটা অ্যাবজর্ব করতে পারে। তো যাই হোক শিক্ষার্থীরা, সামনের দিন আমরা আরো উদাহরণ দেখবো, যেমন রকেট কিভাবে চলে, রকেটের কেমন ভাবে ত্বরণ সৃষ্টি হয়, রকেটের ভরবেগের পরিবর্তন কিভাবে তো হয়, এরকম উদাহরণ আরো দেখবো। আরো মজার মজার বিষয় আলোচনা করব, যেমন আমরা পুলি, তাই না, পুলি দিয়ে যখন আমরা পুলি তোমরা তো দেখেছো, তাই না, কপিকল, কপিকল দিয়ে যখন বস্তু তোলা হয় সেক্ষেত্রে ত্বরণ কেমন হতে পারে সেগুলো দিয়ে আলোচনা করব। তারপর আমরা লিফটের যে বিষয়গুলো আছে সেগুলো আলোচনা করব। আগামী দিন ইনশাল্লাহ তোমাদের সঙ্গে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সেই কামনা করে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।